নমস্কার, দেখছেন প্রাইম টিভি বাংলা। সুষমা রয়েছে আপনাদের সঙ্গে। আর আজ যে বিষয় নিয়ে আলোচনা করব, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ৮ বছর পর আবারও অনুষ্ঠিত হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এবারে টুর্নামেন্টে অংশ নিয়ে ৮ দল। ভারত পাকিস্তান গিয়ে খেলতে অস্বীকার করায় দুবাই এবং পাকিস্তানে যৌথভাবে অনুষ্ঠিত হবে ম্যাচ। ভারত তাদের সমস্ত ম্যাচই খেলবে দুবাইয়ে। আজ করাচিতে অন্যতম আয়োজক পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্ট। আগামীকাল বাংলাদেশের বিরুদ্ধে অভিযানে নামছে ভারত। দু দেশের বর্তমান কূটনৈতিক পরিস্থিতির মধ্যে এই ম্যাচ নিয়ে দু দেশের মধ্যে উত্তেজনা একদম চরমে। একদম যে খবর, ইতিমধ্যে আজ কিন্তু শুরু হচ্ছে ম্যাচ। একদম 2:30 থেকে শুরু হয়ে গেছে। ৮ বছর পর আবারও অনুষ্ঠিত হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এবারের টুর্নামেন্টে অংশ নিয়ে ৮ দল। ভারত পাকিস্তান গিয়ে খেলতে অস্বীকার করায় দুবাই এবং পাকিস্তানে যৌথভাবে অনুষ্ঠিত হবে ম্যাচ। ভারত তাদের সমস্ত ম্যাচই খেলবে দুবাই। আজ করাচিতে অন্যতম আয়োজক পাকিস্তান ও নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয়েছে টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর কর্মসূচি 19শে ফেব্রুয়ারি পাকিস্তান বনাম নিউজিল্যান্ড, করাচি, পাকিস্তান। বাংলাদেশ বনাম ভারত, দুবাই 20 ফেব্রুয়ারি খেলা হবে বাংলাদেশ বনাম ভারত, দুবাই। 21শে ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, করাচি, পাকিস্তানে হবে খেলা। 21শে ফেব্রুয়ারি আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা। 22শে ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, লাহোর, পাকিস্তান। খেলা হবে লাহোর, পাকিস্তানে 22শে ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড। 23শে ফেব্রুয়ারি খেলা হবে পাকিস্তান বনাম ভারত, দুবাই খেলা হবে পাকিস্তান বনাম ভারত। 23শে ফেব্রুয়ারি দেখছেন চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 কর্মসূচি। সরাসরি আমরা আলোচনায় চলে যাব একদম স্টুডিও থেকে। কলকাতা স্টুডিও থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক পাচি। রিমিক, তোমাকে স্বাগত। যেমনটা আজ টুর্নামেন্ট শুরুর আগে থেকেই একদম ভারত ও পাকিস্তান দু দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে সমস্যা। ভারতের দল পাকিস্তানে খেলতে যেতে রাজি হয়নি, জার্সিতেও পাকিস্তানের নাম লিখতে অস্বীকার করছে তারা। উল্টে পাকিস্তানও কিন্তু মাঠে ভারতের পতাকা না রাখার কথা ঘোষণা করছে। এর প্রভাব কি খেলায় পড়বে, কি মনে হচ্ছে? ক্রিকেটের পাশাপাশি কূটনৈতিক সম্পর্ককেও কি এবার প্রভাব পড়তে পারে? একদমই। দেখো সুষমা, যেটা সবথেকে বড় বিষয় যে প্রায় 29 বছর পর পাকিস্তানে কোনো আইসিসি টুর্নামেন্ট হচ্ছে। প্রায় 3 দশক, 29 বছর পর এই প্রথম পাকিস্তানে কোনো আইসিসির বড় টুর্নামেন্ট হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটাকে আসলে বলা হয় মিনি বিশ্বকাপ, মিনি ওয়ার্ল্ড কাপ বলা হয়। এবং এবারে যদিও দলের সংখ্যা অনেক কম, 8টা দেশ খেলছে। আর তুমি যে কথাটা দিয়ে আজকে শুরু করলে অনুষ্ঠান, সেটা প্রথমেই বলবো যে একদমই যে গত 1-1.5 মাস ধরে কিন্তু, 1-1.5 মাস বললে ভুল হবে, বেশ কয়েক মাস ধরে কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু নিয়ে কিন্তু পাকিস্তান ভারতের সঙ্গে রীতিমতো কূটনৈতিক পর্যায়ে এবং কি দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে একদম সরাসরি সংঘাত হয়েছে। কেননা ভারতীয় দল এবং ভারতীয় ক্রিকেট বোর্ড পরিষ্কার জানিয়ে দিয়েছে যে পাকিস্তানে গিয়ে খেলার অনুমতি ভারত সরকার ভারতীয় ক্রিকেট বোর্ডকে দেবে না। ফলে তাদের পক্ষে পাকিস্তানে গিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা কোনো মতেই সম্ভব নয়। কেননা এবারে কিন্তু এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সমস্ত ম্যাচ, একদম প্রথম ম্যাচ থেকে ফাইনাল অবধি কিন্তু পাকিস্তানে হওয়ার কথা ছিল। কিন্তু ভারত বেঁকে বসে, ভারত তারা একদম পরিষ্কার জানিয়ে যায় যে তারা পাকিস্তানে গিয়ে খেলতে চাইছে না। এবং তারপরে কিন্তু আইসিসিকে, বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসিকে হস্তক্ষেপ করতে হয় এবং তারপরে ভারতীয় ক্রিকেট বোর্ডের চাপে অনেকটাই পিছু হটতে হয় পাকিস্তানকে, এবং আইসিসিও ভারতের দাবি মেনে নেয়। ফলে হাইব্রিড মডেলে কিন্তু অবশেষে এই চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে। হাইব্রিড মডেল এই কারণেই বলছি, কেননা ভারত কোনো ম্যাচ পাকিস্তানে গিয়ে খেলবে না, তার বদলে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে হচ্ছে দুবাইতে। এবং আগামী রবিবার ভারত পাকিস্তানের যে ম্যাচ রয়েছে, ভারতের দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের সঙ্গে, সেটাও হবে দুবাইতে। আগামীকাল ভারত বাংলাদেশের যে ম্যাচ রয়েছে সেটাও হবে দুবাইতে, এবং নিউজিল্যান্ডের সঙ্গে যে ম্যাচ রয়েছে, গ্রুপের লাস্ট ম্যাচ, ভারতের শেষ ম্যাচ, সেটাও দুবাই
দুবাইতে হবে। এবং এছাড়া বাকি মোটামুটি বেশিরভাগ খেলায় যে অন্য একটি গ্রুপ রয়েছে, যে গ্রুপটাতে তোমার ইংল্যান্ড রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, সাউথ আফ্রিকা রয়েছে এবং আফগানিস্তান রয়েছে, তাদের অনেক খেলাই কিন্তু হবে। বাকি খেলাগুলো হবে পাকিস্তানের করাচিতে হবে, লাহোরে হবে এবং রাওয়ালপিন্ডিতে হবে। ফলে এই একটা সমস্যা দীর্ঘদিন ধরে চলেছে এবং তারপরে আইসিসির হস্তক্ষেপে সেই সমস্যার সমাধান হয়েছে। হাইব্রিড মডেলে আয়োজন হচ্ছে পাকিস্তান এবং দুবাইতে। এবং ভারত যেহেতু খেলতে যেতে রাজি হয়নি, সেই কারণে কিন্তু পাকিস্তানও পরিষ্কার জানিয়ে দেয় যে তারা কিন্তু ভারতের যে জাতীয় পতাকার নিয়ম হচ্ছে যে কটা দেশ টুর্নামেন্টে অংশ নিয়েছে 8টা দেশ, সেই 8টা দেশের যখন খেলা হবে যে মাঠে, সেই 8টা দেশের পতাকা থাকবে এবং সঙ্গে আইসিসির পতাকা থাকবে। কিন্তু পাকিস্তান জানায় যে তারা ভারতের পতাকা কিন্তু মাঠে রাখবে না। এবং ভারত কিন্তু তার আগে কিন্তু ভারতীয় ক্রিকেট পরিষ্কার বলে যায় যে ভারতীয় ক্রিকেট দলে যে জার্সি চ্যাম্পিয়ন্স ট্রফি সেখানে কিন্তু পাকিস্তানের নাম কোনোভাবেই তারা লিখবে না। কেননা নিয়ম হচ্ছে যে দেশ টুর্নামেন্ট আয়োজন করে আইসিসির নিয়ম অনুযায়ী সেই দেশের নাম কিন্তু প্রত্যেক ম্যাচে জার্সিতে লেখা থাকে, কোন দেশের খেলা হচ্ছে, কোন দুই দেশের মধ্যে খেলা সেটা এবং কোথায় খেলাটা হচ্ছে। পাকিস্তানে যদি হয় সেটা জার্সিতে, দুই দলের জার্সিতেই লেখা থাকবে। কিন্তু ভারত পরিষ্কার বলে দেয় যে তারা জার্সিতে পাকিস্তানের নাম রাখবে না। সেই নিয়েও দুই ক্রিকেট বোর্ডের মধ্যে সংঘর্ষ বা বলা যেতে পারে বিবাদ চরমে পৌঁছয় এবং আবারও আইসিসিকে হস্তক্ষেপ করতে হয়। এবং আইসিসি থেকে সমাধান সূত্র যেটা বেরিয়েছে, যে আইসিসি যেটা জানিয়েছে যে মাঠে যে দু দলের খেলা থাকবে শুধুমাত্র সেই দু দলের পতাকা থাকবে এবং আইসিসির ফ্ল্যাগ থাকবে। আর ভারতও শেষে রাজি হয়েছে যে পাকিস্তানের নাম তারা জার্সিতে রাখবে, যেহেতু তারা অন্যতম আয়োজক দেশ। ফলে এই জায়গায় কিন্তু তোমায় একটা জিনিস বুঝতে হবে বা দর্শকদেরও বলবো যে দীর্ঘদিন প্রায় 29 বছর কিন্তু কোনো আইসিসি টুর্নামেন্ট পাকিস্তানে হয়নি এবং কোনো দেশ কিন্তু বেশ কয়েক বছর, প্রায় দীর্ঘ 15-20 বছর কিন্তু পাকিস্তানে কোনো দেশ দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যায়নি। এবং ভারতের সঙ্গেও প্রায় গত 10 বছরে কোনো ভারতের মাটিতে বা পাকিস্তানের মাটিতে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয়নি, কেননা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে। এবং এই যে আইসিসি টুর্নামেন্ট এতদিন পর পাকিস্তানে হচ্ছে এবং এই আইসিসি টুর্নামেন্টকে মানে আঁকড়ে ধরেই কিন্তু পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের পুনরুজ্জীবিত করতে চাইছে। কেননা দীর্ঘদিন কোনো আন্তর্জাতিক ম্যাচ হয় না পাকিস্তানে, কোনো দেশ পাকিস্তানে খেলতে যায় না। আমাদের মনে আছে 2002 সালের ঘটনা, যখন শ্রীলঙ্কা খেলতে গেছিল তখন মাঠের মধ্যে গুলি চলেছিল, টিম বাসে গুলি চলেছিল, একদম মাঠের মাঝখানে হেলিকপ্টার নামিয়ে প্লেয়ারদের এয়ারলিফট করে, শ্রীলঙ্কার প্লেয়ারদের এয়ারলিফট করে নিয়ে আসতে হয়েছিল। তারপরে কিন্তু পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ব্যান করা হয়েছিল, কোনো ম্যাচ হতো না। সেই জায়গায় দাঁড়িয়ে প্রায় 29 বছর পর, যদিও গত কয়েক বছর ধরে কিছু দল যেমন বাংলাদেশ এবং অন্যান্য দল পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান সফর করেছে, তারপর থেকে কিন্তু এই প্রথম 29 বছর পর আইসিসির কোনো বড় টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। সেটাও যদি পুরোভাবেও না হলেও অধিকাংশ ম্যাচ পাকিস্তানেই হবে। এবং সেমিফাইনালে যদি ভারত ওঠে এবং ফাইনালে যদি ভারত হতে, তাহলে সেই সেমিফাইনাল ফাইনাল ম্যাচটাও কিন্তু দুবাইতে শিফট হয়ে যাবে। মানে যদি ভারত নকআউটে ওঠে তাহলে কিন্তু সেটাও হবে। কিন্তু যে কটা ম্যাচ পাকিস্তানে হবে, পাকিস্তান এই আইসিসির এবারের টুর্নামেন্টকে ঘিরে কিন্তু আঁকড়ে ধরে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে পুনরুজ্জীবিত হতে চাইছে, নতুন জীবন ফিরে পেতে চাইছে। কারণ পাকিস্তান ক্রিকেট দীর্ঘদিন দ্বিপাক্ষিক সিরিজ তাদের দেশে আয়োজন করা হয়নি, কোনো আইসিসি টুর্নামেন্ট না হওয়াতে পাকিস্তান কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে অনেকটাই পিছিয়ে পড়েছে। এবং সে দেশে যারা প্রাক্তন ক্রিকেটার রয়েছে পাকিস্তানের, ইমরান খান থেকে শুরু করে ইনজামুল হক, ওয়াসিম আকরম, তারা কিন্তু প্রত্যেকে বলছেন যে এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটা পাকিস্তানে আয়োজন হওয়াটা অত্যন্ত পাকিস্তান ক্রিকেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং সেই দিক থেকে দেখতে গেলে কূটনৈতিক প্রভাব তো রয়েছেই, কেননা কূটনৈতিক প্রভাব থাকায় এবং পাকিস্তান বিশেষ করে চাইছে যে এই চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে দিয়ে ভারতের সঙ্গে তাদের যে একটা কূটনৈতিক সম্পর্কের অবনতি, সেই জায়গাটাকে কোথাও একটু মলম দেওয়ার চেষ্টা করছে বা কোথাও একটু জোড়াতাপ্পি দেওয়ার পাকিস্তান চেষ্টা করছে। ফলে এই যে ম্যাচ, ভারত পাকিস্তান ম্যাচ মানে কিন্তু বরাবরই বিশ্ব ক্রিকেটের কাছে একটা অন্যতম আকর্ষণ। এবং গোটা পৃথিবীর মানুষ সব থেকে যদি কোনো দ্বিপাক্ষিক ম্যাচ দেখে থাকে সেটা হচ্ছে ভারত পাকিস্তান এবং তারপরে হচ্ছে ইংল্যান্ড অস্ট্রেলিয়া। ফলে ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে ক্রেজ তো থাকবেই, কিন্তু অবশ্যই মাঠ এবং মাঠের বাইরে বিশেষ করে কূটনৈতিক একটা প্রভাব তো অবশ্যই থাকবে আগামী রবিবার, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। সুষমা, একদম নিবিক, তোমার কাছে আসবো, তার আগে আমরা একবার দেখবো পূর্ব ভারতীয় ক্রিকেটার দিলীপ ভেং সরকারের বক্তব্যটা। मुझे ऐसा लगता है कि ये जो हमारे ऊपर निर्भर
निर्भर होता है बीसीसीआई के ऊपर, निर्भर होता है समाज के ऊपर, निर्भर होता है कि उसको अच्छा ग्राउंड मिले, अच्छी सुविधाएं मिले, अच्छे ट्रेनिंग मिले, कि वो अपना सपना पूरा कर सके। सर बात करें सर, चैंपियंस ट्रॉफी अभी शुरू होने वाली है, तो इंडिया की बात करें, कहाँ देख रहे हैं इंडिया को चैंपियंस ट्रॉफी में इस बार? इंडिया स्ट्रॉन्ग फेवरेट मुझे लगता है, बहुत ही अच्छा करेगी। हमारी टीम बहुत अच्छी सक्षम टीम है, ऑलराउंड्स भी काफ़ी है, बैटिंग में विराट कोहली, रोहित शर्मा भी है, तो उनका अनुभव भी काफ़ी है, तो हमें लगता है कि इंडिया विल डू एक्सट्रीमली वेल। আমরা আবার আলোচনায় ফিরবো। যেমনটা রিবিক তোমার কাছে আরেকটা প্রশ্ন রাখবো যে দীর্ঘদিন পর পাকিস্তানের আইসিসি টুর্নামেন্ট হচ্ছে, সেখানে নিরাপত্তা ব্যবস্থাটা কতটা জোরদার করা হচ্ছে? একদমই, দেখো যেটা বলছিলাম যে 2002 সালে সেই ঘটনার পর পাকিস্তানে দীর্ঘদিন ক্রিকেট হয়নি, কোনো সিরিজ হয়নি, ইন্টারন্যাশনাল সিরিজ হয়নি, আইসিসি কোনো টুর্নামেন্ট হয়নি, এবারে হচ্ছে। তাই পাকিস্তান কিন্তু কোনো রকমভাবেই আর কোনো বিশেষ করে নিরাপত্তায় গাফিলতি রাখতে চাইছে না। যেটা জানা যাচ্ছে যে করাচিতে কিন্তু প্রায় 10,000-এরও বেশি পুলিশ মোতায়েন করেছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা মানে ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ক্যামেরা করা হয়েছে, থাকছে বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে, সোয়াট বাহিনীকে রাখা হচ্ছে এবং 5,000 পুলিশ কর্মী কিন্তু তার সঙ্গে রাখা হচ্ছে এবং রেঞ্জার্স এবং সেনাবাহিনী সহ অন্যান্য নিরাপত্তা যে বাহিনী রয়েছে পাকিস্তানের নিজস্ব, সেগুলোকেও কিন্তু মোতায়েন করা হয়েছে। ক্রিকেটারদের হোটেল থেকে স্টেডিয়ামে যাওয়ার রাস্তা, হোটেলের রাস্তা, গোটা রাস্তায় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এমনকি হোটেলের ছাদ বা হোটেলের চারপাশে যে বাড়ি রয়েছে সেই সমস্ত বাড়ির ছাদেও কিন্তু একদম স্নাইপার সহ বাহিনী মোতায়েন করা হচ্ছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। লাহোরে ম্যাচ রয়েছে, লাহোরে যেটা জানা যাচ্ছে যে 12,000 পুলিশ কিন্তু লাহোরে তোমার ডিপ্লয় করা হয়েছে এবং 12 জনকে বর্ষিয়ান যে আধিকারিক রয়েছে তার মধ্যে 39 জন ডিএসপি থাকছে, 86 জন ইন্সপেক্টর এবং 6,673 জন কনস্টেবলকে মোতায়েন করা হয়েছে এবং 700 জন অফিসার থাকছেন, 129 জন মহিলা থাকছেন। এবং রাওয়ালপিন্ডিতেও একটা ভেন্যু রয়েছে, রাওয়ালপিন্ডিতেও বেশ কিছু ম্যাচ হবে, সেখানেও কিন্তু 5,000-এর বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে। ফলে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো নিরাপত্তার বিষয় যাতে কোনো রকম চ্যালেঞ্জ তৈরি না হয় বা কোনো রকম সন্ত্রাসবাদী ঘটনা না ঘটে, সেই বিষয়ে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু যথেষ্ট সজাগ। বিশাল পুলিশ বাহিনী থেকে শুরু করে সমস্ত আধুনিক নিরাপত্তা যেগুলো লাগে সমস্ত কিছু মোতায়েন করা হয়েছে। কারণ একবার যদি এই টুর্নামেন্টেও কোনো সিকিউরিটি রিজনে কোনো ল্যাক দেখা যায় বা কোনো নিরাপত্তায় কোনো যখন যদি গাফিলতি দেখা যায়, তাহলে কিন্তু আবারও পাকিস্তান ক্রিকেট বিপর্যয়ের মুখে পড়বে, আবারও কিন্তু পাকিস্তানে কোনো সিরিজ হবে না বা কোনো আইসিসি টুর্নামেন্টও হবে না। ফলে পাকিস্তান এই সিরিজটাকে ঘিরে বা এই টুর্নামেন্টকে ঘিরে কিন্তু কোনো রকম ঝুঁকি নিতে চাইছে না সে দেশের সরকার, সে দেশের ক্রিকেট বোর্ড এবং অবশ্যই আইসিসি। এখানকার 7টা দেশের ক্রিকেটাররা কিন্তু পাকিস্তানে থাকবে, মানে পাকিস্তানের যেমন নিজস্ব দলের ক্রিকেটাররা থাকবে, এছাড়াও কিন্তু বাকি 6টা দলের ক্রিকেটাররা কিন্তু তারা সেখানে থাকবে। ফলে এই টোটাল 7টা দল, কেননা ভারত যেহেতু পাকিস্তানে যাচ্ছে না, 8 দলের টুর্নামেন্ট, 7টা দল কিন্তু পাকিস্তানে খেলবে, তাই তাদের নিরাপত্তায় কোনো রকম গাফিলতি কিন্তু রাখতে চাইছে না পাকিস্তান সরকার, পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং গোটা বিষয়টার উপর কিন্তু নজরদারি রাখছে কড়াভাবে আইসিসিও। সুষমা, একদম রিমিক, আরও একটা বিষয় যে দু দেশের মধ্যে এই যে সাম্প্রতিক সম্পর্কের অবনতির পর ক্রিকেটে মুখোমুখি হচ্ছে ভারত বাংলাদেশ, এই ম্যাচকে ঘিরে ক্রিকেট মহলে কতটা উত্তেজনা রয়েছে? একদমই, দেখো ভারত পাকিস্তান ম্যাচ যেমন সবসময় গোটা ক্রিকেট বিশ্বের কাছে একটা আলাদা এন্টারটেনমেন্টের জায়গা, আমার একটা অন্য মাত্রা পায় ভারত পাকিস্তান ম্যাচ। সব থেকে বেশি মানুষ খেলা দেখে এই ম্যাচ দেখে, সব থেকে বেশি ভিউয়ার্স হয় টেলিভিশনে। কিন্তু এবারে কিন্তু শুধু ভারত পাকিস্তান বললে হবে না, এই ভারত বাংলাদেশ ম্যাচ আগামীকাল যেটা দুবাইয়ের হবে, দুপুর 2:30 থেকে দুবাইয়ে শুরু হবে এবং ভারতের এটা প্রথম ম্যাচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করছে বাংলাদেশের বিরুদ্ধে। তারপর রবিবার দিন পাকিস্তানের সঙ্গে খেলবে, তারপরে ভারত খেলবে নিউজিল্যান্ডের সঙ্গে। কিন্তু কালকের ম্যাচটা কিন্তু সমর্থক বলো, দুই দেশের সমর্থক বলো এবং কূটনৈতিক বলের কাছে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। কেননা গত আগস্ট মাসে বাংলাদেশে যে
গণ অভ্যুত্থান, ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, তারপরে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বদল, মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সমন্বয়ক সরকার তৈরি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, এবং তারপর থেকে কিন্তু বাংলাদেশের এই নতুন সরকার তারা কিন্তু একের পর এক ভারত বিরোধী কথা বলছে। ভারতের সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত খারাপ। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাজনৈতিক আশ্রয় নিয়েছেন, সেই নিয়েও কিন্তু বাংলাদেশের কূটনৈতিক মহল, বাংলাদেশ সরকার তারা কিন্তু অনবরত ভারতের প্রতি বিষোদ্গার করে যাচ্ছে। এবং প্রতিদিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে সেখানকার সরকারের আধিকারিক থেকে শুরু করে সেখানকার সমন্বয়ক যে সরকারের যারা রয়েছেন শীর্ষ পদে তারা পর্যন্ত ভারত বিরোধী মন্তব্য করছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক কিন্তু, রাজনৈতিক তো বটেই, কূটনৈতিক সম্পর্ক কিন্তু একদম তলানিতে, পাকিস্তানের থেকেও খারাপ জায়গায় রয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ভারত বাংলাদেশের মধ্যে ম্যাচ, সেটা দুই দেশের ক্রিকেট প্রেমীদের কাছে বাড়তি উন্মাদনা, তাতে কোনো সন্দেহ নেই। এবং সেই ম্যাচের দিকে যে কালকে যে ম্যাচ, সেই ম্যাচের দিকে যে ভারতীয় ক্রিকেট সমর্থকরাও যেমন তারা এই যে বর্তমান পরিস্থিতি দুই দেশের মধ্যে যে একের বিরুদ্ধে একের পরস্পর বিরোধী মন্তব্য এবং একটা উত্তেজনার পরিস্থিতি রয়েছে সীমানার দুপাশেই, ফলে এই ম্যাচকে ঘুরে সেই ক্রিকেট ম্যাচেও কিন্তু সমর্থকদের মধ্যে, ক্রিকেটার দুই দেশের সমর্থকদের মধ্যে একটা বাড়তি উন্মাদনা কাজ করবে। এবং ভারত পাকিস্তান ম্যাচের উন্মাদনাকেও হয়তো ছাপিয়ে যেতে পারে, বা প্রায় সমান সমান উন্মাদনা কিন্তু কালকের ম্যাচটাতেও দেখা যাবে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। একদম রিমিক, আমরা আলোচনায় আবার আসবো। এখন এই মুহূর্তে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আবার আলোচনায় ফিরে যাব রিমিকের কাছে। রিমিক, যেমনটা আলোচনা চলছিল আমাদের, তোমার কাছে আরও একটা প্রশ্ন রাখবো যে আগামীকাল দুবাইয়ে যে ভারত বাংলাদেশের মধ্যে খেলা, তার মধ্যে কারা এগিয়ে রয়েছে, দুই দলের শক্তি বা দুর্বলতা কোথায়? একদমই, দেখো কালকে যে ম্যাচ, সেই ম্যাচে কিন্তু অবশ্যই দলগত যে শক্তি এবং ব্যক্তিগত যে পারফরমেন্সের নিরিখে যদি দেখো সুষমা, তাতে কিন্তু ধারে বারে কিন্তু ভারত যে ফেভারিট হয়ে মাঠে নামবে তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। কিন্তু বাংলাদেশকেও একেবারে কিন্তু তাচ্ছিল্য করা যাবে না। দুটো দলেরই বেশ কিছু শক্তি দুর্বলতা থাকছে, তার মধ্যে অন্যতম ভারত কিন্তু এই গোটা টুর্নামেন্টে কিন্তু জসপ্রীত বুমরার মতো পেসারকে পাচ্ছে না। জসপ্রীত বুমরা চোটের কারণে ছিটকে গিয়েছেন, এবং ভারতীয় দলের কিন্তু আমরা যদি দেখি ঘরের মাঠে কিছুদিন আগে নিউজিল্যান্ডের কাছে সিরিজ হারা, তারপর অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ হারা, যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে লাস্ট টি20 সিরিজ এবং ওয়ানডে সিরিজ ভারত জিতেছে। এবং যেটা সবথেকে খুব ইম্পর্টেন্ট জায়গা, গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রোহিত শর্মা এবং বিরাট কোহলির যে দীর্ঘ ব্যাট ফর্ম, খারাপ ফর্ম যাচ্ছিল, সেখানে কিন্তু রোহিত শর্মা বিরাট কোহলির কিন্তু রানে ফেরাটা ভারতের কাছে কিন্তু যথেষ্ট ইতিবাচক, এবং ভারতকে যে অনেকটা মোটিভেট করবে, অনুপ্রাণিত করবে গোটা দলকে, যে এই দুজনের রানে ফেরা। কেননা রোহিত শর্মাকে আমরা দেখেছি ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে সেঞ্চুরি করেছেন, রোহিত শর্মা সেঞ্চুরি করেছেন, বিরাট কোহলি হাফ সেঞ্চুরি করেছেন, এবং ফলে এই দুজনের রানে ফেরাটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ ভারতীয় দলের কাছে, ভারতীয় ড্রেসিং রুমের কাছে এটা একটা বড় স্বস্তি। এবং যেটা বলবো যে বোলিং লাইনআপ, তুমি যদি ভারতীয় দলের দিকে তাকাও, যে রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, বোলিংয়ের তিন পেসার রয়েছে, মোহাম্মদ শামিদ রয়েছে, আর্শদীপ সিং রয়েছে, এবং তোমার বুমরার জায়গায় ছিটকে যাওয়াতে সেখানে এসছে ওয়াশিংটন সুন্দর আছে, স্পিনার রয়েছে ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, রবীন্দ্র জাদেজার মতো স্পিনার রয়েছে, এবং হর্ষিত রানা বুমরার জায়গায় ছিটকে যাওয়াতে এসছে ভারতীয় দলে হর্ষিত রানা। গোটা দলটাই কিন্তু খুব সেটেল, এবং ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য ওয়ানডে সিরিজ খেলেছে, 3 ম্যাচের প্রত্যেকে কিন্তু কম বেশি পারফরমেন্স করেছে, ফর্মে আছে। কিন্তু ভারতীয় দলের সমস্যা কিন্তু একটা জায়গায়, এবং যেটা শোনা যাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে উইকেট কিপিংয়ে কে থাকবে, প্রথম একাদশে কোন উইকেট কিপার থাকবে। কেন KL রাহুল রয়েছে এবং ঋষভ পন্থ রয়েছে, যেটা শোনা যাচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ভেতরের খবর, যে এই প্রথম একাদশে ঋষভ পন্থ থাকবে উইকেট কিপার হিসেবে, নাকি KL রাহুলকেই খেলাবে, সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগারকারের মধ্যে একটা বেশ কথা কাটাকাটি হয়েছে, দুজনের মতপার্থক্য হয়েছে। এবং শুধু তাই নয়,
ঋষভ পান্ত যিনি এই মুহূর্তে দুবাইয়েতে ভারতীয় দলের সঙ্গে রয়েছেন উইকেট কিপার হিসেবে, সেই ঋষভ পান্ত নাকি ভারতীয় ড্রেসিং রুমে কোচ গৌতম গম্ভীরের সিদ্ধান্ত নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন। কারণ আমরা দেখেছি যে ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত একদিনের সিরিজ যেটা হয়ে গেল ভারতের মাটিতে, সেখানে কিন্তু প্রথম একাদশে কেএল রাহুলকে খেলানো হয়েছে। যদিও কেএল রাহুল খুব একটা ব্যাট হাতে সফল নয়, দুটো ম্যাচে রান পায়নি, একটি ম্যাচে 40-এর মতো রান করেছে, তার উইকেট কিপিংও কিন্তু একাধিক সমস্যা রয়েছে। তারপরও কিন্তু কোচ গৌতম গম্ভীর পরিষ্কার বলেছেন যে তিনি কিন্তু তার যদি প্রথম পছন্দ হিসাবে কেউ থাকে সেটা হচ্ছে কেএল রাহুল, এবং ঋষভ পান্তকেও সুযোগ দেওয়া হবে। কিন্তু যেটা ভারতীয় টিম ম্যানেজমেন্ট সূত্রে যেটা জানা যাচ্ছে বা অন্যান্য বিশ্বস্ত সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে ঋষভ পান্ত নাকি গম্ভীরের এই সিদ্ধান্তে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন ড্রেসিং রুমে, যে তাকে একটি ম্যাচেও সুযোগ দেওয়া হয়নি। আমরা যদি ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজটা দেখি, যে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গেল দুবাইয়ে ভারত, এই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে যে ভারতীয় স্কোয়াড ছিল প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়া হয়েছে, শুধুমাত্র ঋষভ পান্তকে ছাড়া। ঋষভ পান্তকে টিমে রাখা হলেও একমাত্র ঋষভ পান্তকে কোনো ম্যাচে খেলানো হয়নি, কিন্তু বাকি যারা টিমে ছিল বা যারা রিজার্ভ বেঞ্চে ছিল প্রত্যেককে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেক ম্যাচে কোনো না কোনো ম্যাচে সুযোগ দিয়েছেন কোচ গম্ভীর, কিন্তু শুধুমাত্র ঋষভ পান্তকে কোনো সুযোগ দেওয়া হয়নি। আর সেখানেই কিন্তু ঋষভ পান্ত রীতিমতো টিমের ওপর ক্ষুব্ধ, টিম ম্যানেজমেন্টের ওপর ক্ষুব্ধ, কোচ গম্ভীরের ওপর ক্ষুব্ধ যে তাকে একটা ম্যাচও কেন সুযোগ দেওয়া হলো না। যদি তিনি সুযোগ পেতেন, ব্যর্থ হতেন, তাহলে তাকে যদি বাদ দেওয়া হতো তিনি মেনে নিতেন, কিন্তু একটা ম্যাচেও তাকে অপরীক্ষিত রাখা হলো, কোনো তাকে পরীক্ষার সামনে দাঁড় করানো হলো না, অথচ তাকে কোনো ম্যাচ খেলানো হচ্ছে না। কোচ বলে দিচ্ছেন সরাসরি তার প্রথম পছন্দ কেএল রাহুল। ফলে এই উইকেট কিপার ব্যাটার হিসাবে কালকে প্রথম একাদশে কে থাকবে সেই নিয়ে কিন্তু ভারতীয় ড্রেসিং রুমে কিন্তু যথেষ্ট উত্তপ্ত, সেটা কিন্তু গম্ভীর কিভাবে সামাল দেন। কেননা ভারত বাংলাদেশ বা ভারত পাকিস্তান এবং নিউজিল্যান্ড তিনটে ম্যাচে কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, কারণ নকআউট পর্যায়ে একটা ম্যাচ হারলে কিন্তু সেমিফাইনালে যাওয়ার রাস্তা যে কোনো দলের কাছে কঠিন হয়ে যাবে। কেননা চারটে করে দল নিয়ে দুটো গ্রুপ, সেখান থেকে প্রত্যেকটা গ্রুপ থেকে প্রথম দুটো সেরা দল কিন্তু সেমিফাইনালে পৌঁছে যাবে। ফলে একটা ম্যাচ যদি কোনোভাবে কোনো দল হারে তাহলে কিন্তু নকআউটে যাওয়ার রাস্তা কিন্তু কঠিন হয়ে যাবে। ফলে ভারতের কাছে যেমন বাংলাদেশ ম্যাচ গুরুত্বপূর্ণ, পাকিস্তান ম্যাচও গুরুত্বপূর্ণ, নিউজিল্যান্ড ম্যাচও গুরুত্বপূর্ণ, বাংলাদেশকে কোনোভাবে হালকাভাবে নেওয়ার জায়গা নেই। তবে ভারতীয় দলের যে অভিজ্ঞতা, যে গভীরতা ভারতীয় দলে, তাতে কিন্তু কেননা সামি চোট সারিয়ে ফেরার পর ফর্মে ফিরেছেন, আর্শদীপ সিং আরেকজন পেসার তিনি ফর্মে রয়েছেন, অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া রান পাচ্ছেন, উইকেট পেয়েছেন, অক্ষর প্যাটেল স্পিনিং অলরাউন্ডার তিনিও ব্যাটে রান পাইছেন, উইকেট পেয়েছেন, বরুণ চক্রবর্তী স্পেশালিস্ট স্পিনার। ভারত কিন্তু এখানে মনে রাখতে হবে ভারতের হাতে 4টে স্পিনার রয়েছে, রবীন্দ্র জাদেজা রয়েছে, বরুণ চক্রবর্তী রয়েছে, অক্ষর প্যাটেল রয়েছে এবং কুলদীপ যাদব রয়েছে, এবং পাশাপাশি ব্যাটসম্যানরা তো রয়েছেন, অলরাউন্ডার রয়েছে। আরো একটা প্রশ্ন রাখবো যে চ্যাম্পিয়ন্স ট্রফি সবথেকে বেশি জিতেছে ভারত এবং অস্ট্রেলিয়া, সেখানে উভয় দলই দুবার করে জিতেছে, এবার কি অন্য কোনো দল এই ট্রফি জিততে পারে, এই সম্ভাবনা কি রয়েছে? দেখো, ভারত কিন্তু যে শেষ 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল তাতে কিন্তু ভারত ফাইনালে উঠেছিল, পাকিস্তানের কাছে হেরেছিল। ভারত কিন্তু অন্যতম ফেভারিট হয়েই কিন্তু আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফিতে অভিযান শুরু করবে, তাতে কোনো সন্দেহ নেই। আমরা দেখলাম ভেঙ্কট রাঘবনও কিন্তু ভারতকে ফেভারিট বলছেন। সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন যে অন্যতম ফেভারিট হিসেবেই ভারত নামবে, এবং ভারতে যে ট্রফি আসার সম্ভাবনা প্রবল। রোহিত শর্মার হাত ধরে আমরা দেখেছি যে ওয়ার্ল্ড কাপে 2023 বিশ্বকাপে ফাইনালে উঠেও রোহিত শর্মা ট্রফি আনতে পারেননি, আহমেদাবাদে ফাইনাল হয়েছিল, রানার্স হতে হয়েছিল অস্ট্রেলিয়ার কাছে। তারপর টি20 বিশ্বকাপ জিতেছে ভারত, রোহিত শর্মারা। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু আইসিসির কিন্তু দ্বিতীয় বৃহত্তম টুর্নামেন্ট যদি 50 ওভারের ওয়ার্ল্ড কাপের পর। ফলে ভারতীয় দল রোহিত শর্মাও কিন্তু চাইছেন, কেননা তার অধিনায়কত্বও কিন্তু প্রশ্নের মুখে রয়েছে, তার ফর্ম নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। ফলে ভারতীয় দল যে আপ্রাণ চেষ্টা করবে তাতে কোনো সন্দেহ নেই, অন্যতম ফেভারিট হিসেবে ভারতীয় দল নামবে তাতে কোনো সন্দেহ নেই। এবং অস্ট্রেলিয়াকেও কিন্তু যে কোনো বড় টুর্নামেন্টে অস্ট্রেলিয়া কিন্তু অল টাইম ফেভারিট হয়ে তারা নামবে, কিন্তু তার পাশাপাশি ইংল্যান্ড বা নিউজিল্যান্ডকেও কিন্তু একেবারে কিন্তু হেলায় উড়িয়ে দেওয়া কিন্তু যাবে না। তবে যদি প্রথম 4টে দলের সম্ভাবনার কথা যদি বলো তাহলে অবশ্যই ভারত, ইংল্যান্ড,
অস্ট্রেলিয়া তো থাকবেই এই তিনটে দল, এবং তারপরে কিন্তু পাকিস্তান, নিউজিল্যান্ড এদের সম্ভাবনা রয়েছে, ইংল্যান্ড রয়েছে। ফলে বলা যেতেই পারে যে ভারত অন্যতম ফেভারিট, এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে ভারতীয় যে টিম রয়েছে, যা টিমের ব্যালেন্স ভারসাম্য, তাতে কিন্তু যদি সব কিছু ঠিকমতো কাজ করে, কেননা স্পোর্টসে একটা লাক ফ্যাক্টর বলে কথা আছে, যদি সেই লাক ফ্যাক্টর সব মতো ঠিকঠাক কাজ করে তাহলে কিন্তু ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি আসাটা কোনো অসম্ভব বা রোহিত শর্মাদের পক্ষে কোনো কঠিন কাজ হবে না বলা যেতেই পারে। সুষমা, রিমিক, ভারতীয় ড্রেসিং রুমেও টিম সিলেকশন নিয়ে অশান্তির খবর সামনে এসেছে, এটা ম্যাচে কতটা প্রভাব ফেলতে পারে? দেখো, যে কোনো বড় টুর্নামেন্টের আগে ড্রেসিং রুম যতটা কুল থাকবে, ড্রেসিং রুমে যতটা শান্তি বোঝাপড়া বিরাজ করবে, ততটা কিন্তু প্লেয়াররা কিন্তু খেলোয়াড়রা কিন্তু মাঠে গিয়ে কিন্তু চাপহীনভাবে তারা পারফর্ম করতে পারে। বারবার বলছি, বাংলাদেশ ম্যাচ দিয়ে কাল শুরু হচ্ছে, যথেষ্ট কঠিন ম্যাচ। যদিও বাংলাদেশে সাকিব আল হাসান নেই, সাকিব আল হাসানকে তারা ছাড়া কিন্তু নামছে বাংলাদেশ, তবে বাংলাদেশেও কিন্তু বেশ কিছু ভালো ভালো ক্রিকেটার রয়েছেন। যেমন আমি তোমায় যদি বলি, কালকে রোহিত শর্মার সঙ্গে একটা মুস্তাফিজুর রহমানের একটা ডুয়েল দেখা যেতে পারে, কারণ রোহিত শর্মা বাঁহাতি বোলারদের ক্ষেত্রে অনেক দুর্বলতা রয়েছে। 10 বার এখনো পর্যন্ত রোহিত শর্মা মুস্তাফিজুরের মুখোমুখি হয়েছে, কিন্তু তার মধ্যে 3 বার রোহিত শর্মাকে আউট করেছে। হার্দিক পান্ডিয়ার সঙ্গে কিন্তু হতে পারে মিরাজের একটা ডুয়েল দেখা যেতে পারে, বিরাট কোহলির সঙ্গে বাংলাদেশের তাসকিন আহমেদের একটা ডুয়েল দেখা যেতে পারে, জাদেজার সঙ্গে কিন্তু বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমের একটা ডুয়েল দেখা যেতে পারে, এবং মোহাম্মদ শামির সঙ্গে কিন্তু তাদের ওপেনার সৌম্য সরকার, তার কিন্তু একটা ডুয়েল দেখা যেতে পারে। ফলে বাংলাদেশকে কোনোভাবে খাটো করা যাবে না, যথেষ্ট গুরুত্বপূর্ণ ম্যাচ। প্রথম ম্যাচ কিন্তু যে কোনো দলের কাছে খুব গুরুত্বপূর্ণ, একটা টেনশন, একটা চাপ কাজ করে, যতই এত সব অভিজ্ঞ ক্রিকেটার হলেও, এত বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও। তাই ড্রেসিং রুমের শান্তি বজায় থাকাটা, ড্রেসিং রুমে বোঝাপড়া বজায় থাকাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ফলে যে একাধিক খবর আসছে যে ঋষভ পান্ত, KL রাহুলকে নিয়ে টিমের মধ্যে একটা অসন্তোষ, প্রধান নির্বাচকের সঙ্গে গম্ভীরের অসন্তোষ, ঋষভ পান্ত ক্ষোভ প্রকাশ করছেন, ফলে কোথাও গিয়ে ম্যাচের আগে যদি মনঃসংযোগে ব্যাঘাত ঘটে এই ঘটনাগুলোয়, তাহলে কিন্তু অন্যরকম মাঠে তার প্রভাব পড়তেই পারে। কেননা আমাদের ভুলে গেলে হবে না, 2007 সালে বিশ্বকাপে কিন্তু এই বাংলাদেশ কিন্তু ভারতকে হারিয়ে দিয়েছিল বলে কিন্তু ওয়ার্ল্ড কাপের লিগ পর্যায় থেকে কিন্তু ভারতকে বিদায় নিতে হয়েছিল রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ভারতীয় দলকে। সেটা কিন্তু ভারতীয় একদম ধন্যবাদ তোমাকে, সময় একদম শেষ পর্যায়ে, আপাতত তোমাকে অসংখ্য ধন্যবাদ রিমিক। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, 8 বছর পর আবার অনুষ্ঠিত হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এবারে টুর্নামেন্টে অংশ নেবে 8টি দল। ভারত পাকিস্তান গিয়ে খেলতে অস্বীকার করায় দুবাই এবং পাকিস্তানকে যৌথভাবে অনুষ্ঠিত হবে ম্যাচ। ভারত তাদের সমস্ত ম্যাচে খেলবে দুবাইয়ে। আজ করাচিতে অন্যতম আয়োজক পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হয়েছে টুর্নামেন্ট। এ পর্যন্তই খবর। পরবর্তী সমস্ত খবরের আপডেট পেতে দেখতে থাকুন প্রাইম টিভি বাংলা। নমস্কার।